আজকে আমরা দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে 11 অধ্যায় থেকে প্রজনন সম্বন্ধে জানবো। ঠিক আছে? তো প্রজনন সম্বন্ধে আমাদের জানতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে আসলে প্রজননটা কি। প্রজনন কথাটার অর্থ কি? জীবের বংশবৃদ্ধি, তাই না? এই প্রজনন সম্বন্ধে আজকে আমরা জানবো। আচ্ছা, এখন প্রজনন তো অবশ্যই জীবের হবে, তাই না? তো আমরা জানি সবাই যে জীব হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে প্রজননও দুই ধরনের হবে, উদ্ভিদের প্রজনন একরকম, প্রাণীদের প্রজনন একরকম। ঠিক আছে? ভিন্নধর্মী গ্যামেটের পর আর এই গ্যামেটটা যখন যৌন প্রজনন হবে দুইটা গ্যামেট লাগবে, তাই না? দুইটা জননকোষ। তো একটা জননকোষ হবে পুংজননকোষ আর একটা হবে স্ত্রী জননকোষ। তো আমরা পুংজননকোষটার আগে উৎপত্তিটা দেখবো, একটা ফুলের মধ্যে কোথায় পুংজননকোষ থাকে আর কোথায় স্ত্রী জননকোষ থাকে, কিভাবে এদের মধ্যে মিলন হয়, কিভাবে প্রজনন কার্যক্রমটা সম্পন্ন হয়। ওকে, তো প্রথমে আমরা একটা আদর্শ ফুলকে যদি চিহ্নিত করতে যাই তাহলে প্রজননের অংশে চলে আসলাম। ঠিক আছে? এখন উদ্ভিদ প্রজনন আমরা ফুলের 5টা অংশ যদি না জানি তাহলে বুঝতে পারবো না কোথায় পরাগরেণু থাকে, পুং গ্যামেটোফাইট কোথায় থাকে, স্ত্রী গ্যামেটোফাইট কোথায় থাকে। ঠিক আছে? তো ফুলের 5টা অংশ আমরা দেখতে পাচ্ছি যে ফুলের একদম সবার নিচের দিকে যে ডালের সঙ্গে অর্থাৎ ফুলের বৃন্তর সঙ্গে যে অংশটা যুক্ত থাকে, ফুলকে সংযুক্ত করে রাখে ফুলের বোটার সাথে, সেটাকে আমরা বলতেছি বৃতি। এই যে সবুজ অংশটা, ঠিক আছে, এই সবুজ অংশটাকে আমরা কি বলবো? বৃতি। তারপর বৃতির নিচের দিকে দেখো এই যে একটা নীল বর্ণের গোল অংশ দেখতে পাচ্ছ, এই বৃন্তের সঙ্গে ফুলের যে বাকি 4টা স্তবক, এই 4টা স্তবককে বৃন্তের সঙ্গে সংযুক্ত করে রাখে, এই স্তবকটাকে বলা হয় পুষ্পাক্ষ। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্তবক। এই পুং স্তবকের মধ্যে, এই পুষ্পাক্ষের মধ্যেই তোমার বাকি যে 4টা আছে, দল, পুং স্তবক, স্ত্রী স্তবক, বৃতি, এই সব কয়টাই কিন্তু এটাতে সংযুক্ত থাকে, এখান থেকেই তৈরি হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুষ্পাক্ষ। তারপরে সবুজ অংশটাকে বলা হয় বৃতি। তারপরে বৃতির ভিতরে এই যে ফুলের একদম মাঝ বরাবর কেন্দ্রের দিকে যে অংশটা থাকে, এই লম্বা অংশটা দেখতে পাচ্ছ হলুদ কালারের, এটাকে বলা হয় তোমার স্ত্রী স্তবক। ঠিক আছে? স্ত্রী স্তবক। আর এই স্ত্রী স্তবকের সাইড দিয়ে যে দেখো এই যে সাদা বর্ণের যেটা দিছি, ঠিক আছে, দণ্ডের মতো, এটাকে বলা হচ্ছে পুং স্তবক। এই পুং স্তবকের মধ্যে কিন্তু তৈরি হয় তোমার পরাগরেণু, পরাগরেণু থেকে তৈরি হয় পুং গ্যামেটোফাইট। আর এই যে হলুদ বর্ণের স্ত্রী স্তবক দেখছো, এই স্ত্রী স্তবকের ভিতরেই থাকে তোমার স্ত্রী গ্যামেটোফাইট বা ডিম্বাণু। ঠিক আছে? বাইরের যে ফুলের পাপড়ি, এটা আমরা সবাই চিনি, দেখতে পাই, তাই না? এটাকে বলা হয় দল বা পাপড়ি। তাহলে এই হলো একটা আদর্শ ফুলের 5টা স্তবক, 5টা অংশ। ঠিক আছে? এই 5টা অংশ তাকে আমরা আদর্শ ফুল বলতে পারি, সম্পূর্ণ ফুল বলতে পারি, আবার উভলিঙ্গ ফুলও বলতে পারি, কারণ এখানে বা ধুতরা এগুলোকে আমরা উভলিঙ্গ বা সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলতে পারি। এরপরে আমরা হচ্ছে এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ দেখানো হয়েছে। ঠিক আছে? তাহলে প্রথম ধাপে থাকে পরাগরেণু। এই পরাগরেণুটা থেকে পরাগ কোনটা খুলে যায়, খুলে গিয়ে এখান থেকে পরাগ নালী বের হয় এবং পরাগ নালীর ভিতরে দুইটা পুং গ্যামেট বের হয়। এটা কিভাবে হয়? আসলে ধাপে ধাপে হয়ে থাকে। ঠিক আছে? পরাগ রেণুটা আমরা কোথায় পাবো বলো তো? এই যে ফুলের মধ্যে যে পুং গ্যামেটোফাইটটা, পুং স্তবকটা আছে, এই পুং স্তবকটা কিন্তু হচ্ছে পরাগ রেণু পাওয়া যায় পরাগধানীর মাথায়। ঠিক আছে? পরাগধানীকে যদি আমরা এভাবে ঝাড়ি তাহলে অনেক হলুদ বর্ণের দানাদার পদার্থ দেখা যাবে, এটাই পরাগ রেণু। পরাগ রেণুটাকে মাইক্রোস্কোপে অংশগুলো দেখতে পাচ্ছ, আসলে এটা বড় করে দেখার কারণে বোঝা যাচ্ছে এমন, মসৃণ নয়, এর আবরণটা হচ্ছে একটু খাটো। এই পরাগরেণুর ভিতরে থাকে যে নিউক্লিয়াসটা, মাইটোসিস পদ্ধতিতে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুইটা বিভক্ত হয়ে একটা নিউক্লিয়াস হয় বড়, আর বড় নিউক্লিয়াস যেটা, সেটার পাওয়ার অনেক বেশি, বড় মানুষ পাওয়ার বেশি। এটা কি করে? পরাগ নালী গঠন করে। এই পরাগ নালী আগে এসে পরাগ নালিকা তৈরি করার কারণে এটাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আর ভিতরে যে ছোট নিউক্লিয়াসটা আছে, এই ছোট নিউক্লিয়াসটাই আসলে জনন নিউক্লিয়াস, এটাকে বলা হয়, কারণ এটাই জনন কোষ তৈরি করে। পুং গ্যামেটোফাইট যেটাকে আমরা বলি পুং জনন কোষ, এটা তৈরি করে হচ্ছে এই জনন। ঠিক আছে? তাহলে এভাবে এই জনন নিউক্লিয়াসটা দুই ভাগে বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেট তৈরি করে, এভাবে দুইটা পুং গ্যামেট তৈরি হয়ে যায় একটা পরাগরেণুর ভিতরে। ঠিক আছে? এখন আমরা দেখব যে এবং বিকাশ আমরা এখানে দেখাইছি। ঠিক আছে? সুন্দরভাবে এই যে পরাগ নালী তৈরি করছে, নালিকা, এই নালিকা নিউক্লিয়াসটা, এটা পরাগ নালী তৈরি করছে, পরাগ নালীটা ধীরে ধীরে বড় হয়ে গেছে, পরাগ রেণুর আবরণটা ফেটে এটা বের হয়ে আসছে। ঠিক আছে? এবং এর ভিতরে যে জনন নিউক্লিয়াসটা ছিল, জনন নিউক্লিয়াসটাই দুইটা পুং জনন কোষ তৈরি করছে। এই পুং জনন কোষ তৈরি হয়ে গেল। এরপরে এখন আমাদেরকে যেটা দেখতে হবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি এবং বিকাশ, তাই না? আচ্ছা, স্ত্রী গ্যামেটোফাইটের জন্য যে কোষটা লাগবে, এই ধরনের মনে, ঠিক আছে, এই ধরনের অনেকগুলো কোষ থাকে। তো এই কোষগুলোর মধ্যে যে কোনো একটা কোষ হবে কি সব থেকে আকারে বড় হবে। হ্যাঁ, এই মনে করো এই কোষগুলোর মধ্যে যে কোনো একটা কোষ আকারে সবচেয়ে বড় হবে, এর নিউক্লিয়াসটা অনেক হচ্ছে বড় হবে এবং
সাইটোপ্লাজম গুলো অনেক ঘন হবে এবং এই কোষটা হবে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি। এই যে দেখো এই জায়গাটাতে একটা ছিদ্র আছে না, এই কোষটা বড় হয়ে বিভাজিত হয়ে আমরা জানি যে কোষ বিভাজন হয় মাইটোসিস না মিয়োসিস। কোষ বিভাজনে একটা কোষ থেকে মোট কয়টা কোষ উৎপত্তি লাভ করে? মিয়োসিস কোষ বিভাজনে চারটি কোষ তৈরি হয়। এরকম চারটা কোষ তৈরি হলো। এই চারটা কোষের মধ্যে কিন্তু একমাত্র এই সর্বনিম্ন কোষটি অর্থাৎ যে বড় সাইজের কোষটি যার নিউক্লিয়াসটা বড় এবং সাইটোপ্লাজমগুলো অনেক ঘন, এই কোষটা কার্যকর থাকবে। উপরের তিনটা কোষ, এই তিনটা কোষ কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তাহলে এই কোষটা থাকলো, এই কোষটা কি হবে? আকারে বড় হয়ে যাবে। আকারে বড় হয়ে যাওয়ার পর এর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা কিন্তু বিভাজিত হয়ে কি হবে? দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। ও শুধু একবারই বিভাজিত হবে না, এটা কিন্তু নিউক্লিয়াসটার ভিতরে মাইটোসিস বিভাজন হবে। আচ্ছা বলো, মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে কয়টা হইতে পারে? তোমরা বলো তো। দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। গুড, বসো। তাহলে দুইটা হবে এবং এই দুইটা দুই মেরুর দিকে চলে যাবে, ঠিক আছে? এরপরে আর একবার বিভাজিত হবে, অর্থাৎ পরপর দুইবার বিভাজিত হওয়ার কারণে মোট চারটা করে নিউক্লিয়াস তৈরি হবে, যার তিনটা থাকবে এক মেরুতে আর একটা আসবে কেন্দ্রে। অপর দিকেও তাই, তিনটা থাকবে এক মেরুতে আর একটা চলে আসবে কেন্দ্রে, ঠিক আছে? এই যে কেন্দ্রে এসে দুইটা নিউক্লিয়াস এক জায়গায় মিলিত হয়ে গেল, এটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। এটাকে বলবো আমরা গৌণ নিউক্লিয়াস। এই গৌণ নিউক্লিয়াসটা থাকবে মাঝখানে। আর এই যে নিচের দিকে যে তিনটা কোষ থাকলো, এই তিনটা কোষ কিন্তু এর পরবর্তীতে কি হবে? হয়ে ডিম্বাণু তৈরি করবে আর সাইডের দুইটাকে সহকারী কোষ। ঠিক তেমন ভাবে অপর দিকে এই যে এই দিকের যে তিনটা কোষ ছিল এই মেরুতে, এই তিনটা কোষও পরবর্তীতে কি হয়ে যাবে? একটা হচ্ছে বড় হবে, সাইডে দুইটা ছোট, এই তিনটাকে বলবো আমরা প্রতিপাদ কোষ। তাহলে এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ আর এগুলো হচ্ছে তোমার সহকারী কোষ। মাঝখানের যে বড়টা এটা হচ্ছে তোমার ডিম্বাণু। আচ্ছা বলো তো, ডিম্বাণুটাকে আমরা কি বলতে পারি? স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ত্রী গ্যামেটোফাইটটি পেয়েছি। তাহলে স্ত্রী গ্যামেটোফাইট আমাদের পাওয়া হয়ে গেল। এখন আবার স্ত্রী গ্যামেটোফাইটও পাইছি। এখন আমরা কি করব? আমরা এখন গ্যামেটোফাইটও হলো এটাকে বলা হয় নিষেক, ঠিক আছে? তো আমরা এখন নিষেকটা দেখতে যাব। ও কেন বলবো? কারণ এখানে দুইবার, এটা হচ্ছে তোমার স্ত্রী গ্যামেটোফাইট, আমরা দেখছি তো, তাই না? কি স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ গর্ভাশয় এটা, গর্ভদণ্ড এটা, গর্ভমূল এটা, এটা তো স্ত্রী গ্যামেটোফাইটের তিনটা অংশ, তাই? এখন ওই যে আমরা কোন গ্যামেটোফাইটে পাইছি না, পরাগ রেণুর ভিতরে যে পরাগ নালী তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, জন নিউক্লিয়াস তৈরি, কিন্তু এখানে অনেকগুলো পড়বে, ঠিক আছে? তো পড়ার পরে একটা পরাগ রেণু কিন্তু ভেদ করে একেবারে গর্ভ, আমরা পাইছিলাম একটা ডিম্বাণু পাশে আর এখানে ছিল। আচ্ছা, গৌণ নিউক্লিয়াস ছিল তোমার হচ্ছে 2n বিশিষ্ট, তাই না? যে নালীটা আসছে এই নালীর ভিতরে আমার কোষ ছিল, কি কোষ? এই পুংজনক কোষ দুইটা পরাগ নালী এসে যখন এখানে প্রবেশ করবে তখন ওটা ফেটে যাবে, পরাগ নালীর প্রাচীরটা ফেটে যাবে। ফলে এই যে জন নিউক্লিয়াস দুইটা আছে পুং গ্যামেটোফাইট দুইটা, এই দুইটা ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে একটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, একটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে, তাহলে তিনটা, এটাকে বলা হচ্ছে তোমার 3n, ঠিক আছে? ডিপ্লয়েড শস্য, ঠিক আছে? আর এই যে তোমার হচ্ছে আরেকটা নিউক্লিয়াস থাকতেছে জনন কোষ, এই গ্যামেটোফাইটের সাথে মিলিত হবে স্ত্রী গ্যামেটোফাইট। তো স্ত্রী গ্যামেটোফাইট আর পুং গ্যামেটোফাইট মিলিত হলে কি হয় বলো তো? গুড, জাইগোট তৈরি হয়। আচ্ছা বলো তো, জাইগোট কয় নিউক্লিয়াস বিশিষ্ট? তাহলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এই ডিপ্লয়েড জাইগোট তৈরি হলো না, এই নতুন উদ্ভিদ তৈরি হবে, বীজ তৈরি হবে, ঠিক আছে? আর যখন এটা নিষেক কেন হইলো? এই যে এখানে একটা নিষেক, এখানে একটা নিষেক, দুইটা বা দ্বিনিষেক বলা হয়, ঠিক আছে? এই দ্বিনিষেকের মাধ্যমে এখান থেকে ডিপ্লয়েড শস্য তৈরি হচ্ছে আর এটা থেকে জাইগোট তৈরি হচ্ছে। এই জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদ বা নতুন স্প্রোফাইটের উৎপত্তি হয়। অর্থাৎ নতুন স্প্রোফাইটের প্রথম কোষ কি? জাইগোট। তাহলে জাইগোট থেকে আমরা ধারাবাহিকভাবে বিকাশের মাধ্যমে নতুন একটা স্প্রোফাইট পাবো, ঠিক আছে? বোঝা গেছে সবার? কেমন লাগলো ক্লাসটা? আমরা সবাই বুঝতে পারছি? আবার দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমরা